মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ এক ছেলে শহরের বুকে তার একটা স্টোর চালায়। তবে মজার বিষয় হলো তার স্টোরটি সর্বদাই মেয়ে কাস্টমারেই ভরে থাকত, আর তারা স্টোরে আসতো শুধুমাত্র ছেলেটাকে এক ঝলক দেখার জন্য। তার অপরূপ সৌন্দর্যে সমস্ত মেয়েরাই পাগল হয়ে যেত। তবে এই ছেলেটারও একটা গার্লফ্রেন্ড রয়েছে, তারা একে অপরকে অনেক ভালোবাসে। তবে গল্পের টুইস্ট আসে তখনই যখন তার গার্লফ্রেন্ডের থেকেও সুন্দরী একটা মেয়ে তার স্টোরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে যোগ দেয়, যার সঙ্গে ছেলেটার পুরনো একটা অতীত রয়েছে। এখন প্রশ্ন হলো এই মেয়েটা আসলে কে, আর তার সঙ্গে ছেলেটার অতীতের কি এমন সম্পর্ক রয়েছে, সেটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। শুরুতেই দেখা যায় সিওন নামের একজন ছেলে তার হাতে কিছু ফুল নিয়ে নিজের জীবনের প্রথম ডেটিং এ যাচ্ছিল। যাওয়ার পথে সে ম্যানহোলের ভেতরে একটা বাচ্চা বিড়ালকে পড়ে থাকতে দেখে। সাথে সাথেই সে ম্যানহোলের ঢাকনা খুলে কোনো রকমে ওই বাচ্চা বিড়ালটাকে বের করে আনে। তবে তখনই তার মনে পড়ে তার গার্লফ্রেন্ড অনেক সময় ধরেই তার অপেক্ষা করছে। তাই সে সেখানে উপস্থিত একটা মেয়ের হাতে ওই বিড়ালটাকে ধরিয়ে দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। যাওয়ার পথে সে তার গার্লফ্রেন্ডকে ফোন করে রাস্তায় ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বলতে থাকে, যাতে তার গার্লফ্রেন্ড তাকে ভুল না বোঝে। এরপর সে দৌড়াতে দৌড়াতে কোনো রকমে তার গার্লফ্রেন্ডের কাছে এসে পৌঁছায়। তবে তার শরীর থেকে প্রচুর পরিমাণে বাজে গন্ধ আসছিল, যার কারণে তার গার্লফ্রেন্ড বেশ বিরক্ত হয়। তখনই সিওন তাকে বুঝিয়ে বলে সে সবেমাত্র ম্যানহোলে পড়ে যাওয়া একটা বাচ্চা বিড়ালকে বাঁচিয়ে এসেছে। এটা শুনে তার গার্লফ্রেন্ড তার উপরে বেশ কিছুটা প্রভাবিত হয়। তবে তা সত্ত্বেও সে তাকে রেস্টুরেন্টে একা ছেড়েই চলে যায়। এই ব্যাপারটা সিওনের অনেক খারাপ লাগে, তাই সে সেখানে বসেই ড্রিঙ্কস করতে শুরু করে এবং সামনে থাকা একটা পুতুলকে চড় মেরে নিজের রাগ কমানোর চেষ্টা করে। অন্যদিকে সিনসিন নামের একটা মেয়ে জানতে পারে একটা মেয়েদের গ্যাং তার বান্ধবীদের মারধর করছে, তাই সে তাদেরকে বাঁচানোর জন্য দ্রুত সেই জায়গাতে চলে আসে। তাকে দেখা মাত্রই ওই গ্যাংয়ের কিছু মেয়ে তাকে মারার জন্য সামনে এগিয়ে আসে। তবে কিছুক্ষণের মধ্যেই সিনসিন তাদের সবাইকে মেরে তাদের অবস্থা খারাপ করে দেয়। এমনকি ওই গ্যাংয়ের লিডারও তার হাতে মার খাওয়া থেকে বিরত থাকে না। সিনসিনের বান্ধবীরা তার এমন ফাইটিং স্কিল দেখে বেশ প্রভাবিত হয় এবং এই মুহূর্তটাকে সেলিব্রেট করার জন্য আনন্দের সহিত নিচে নামতে শুরু করে। তবে মুহূর্তের মধ্যেই তাদের সমস্ত সেলিব্রেশন বৃথা হয়ে যায়, কারণ তাদের কাছে থাকা স্ন্যাক্সগুলি অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। ঠিক তখনই তাদের সামনের রাস্তা দিয়ে সিওনকে আসতে দেখা যায়। তার গার্লফ্রেন্ডের খারাপ ব্যবহারের কারণে সে কাঁধে একটা পুতুল নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখা মাত্রই সিনসিনের মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়, আর এটা বুঝতে পেরে তার বান্ধবীরা তাকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে, যার ফলে সে ডিসব্যালেন্স হয়ে কোনো রকমে ছেলেটার সামনে এসে দাঁড়ায়। তবে সিওন তাকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই সিনসিন পুনরায় তার পথ আটকায় এবং তার আঙুল দিয়ে সিওনের বুকে স্পর্শ করে পুনরায় স্ন্যাক্স কিনে দেওয়ার জন্য অনুরোধ করে। সিনসিনের এমন আচরণে সিওন বেশ লজ্জা পায়, তবে সে তাদেরকে স্ন্যাক্সের বদলে কিছু ক্যান্ডি দেয় এবং রাস্তাতে এমন নোংরামি না করে পড়াশোনায় মন দিতে বলে। অদ্ভুতভাবেই সিনসিন তখনই লাফ দিয়ে সিওনের সামনে এসে দাঁড়ায় এবং তার কোনো কিছু বুঝে ওঠার আগেই সে তার ঠোঁটে একটা কিস করে দেয়। সিওন তাকে আটকানোর চেষ্টা করে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এরপর ফেরার পথে সিনসিন পুনরায় তাকে ফ্লাইং কিস দেয়। সিওন অবাক হয়ে এই পুরো দৃশ্যটা দাঁড়িয়ে দেখতে থাকে। তো যাই হোক, এরপর দেখতে দেখতেই 3টে বছর পেরিয়ে যায়। বর্তমানে সিওন একটা কনভিনিয়েন্স স্টোরের মালিক। তার স্টোরে প্রচুর পরিমাণে কাস্টমার আসলেও তার অধিকাংশই মেয়ে, আর তারা শুধুমাত্র সিওনকে দেখার জন্যই ওই স্টোরে আসে এবং সবশেষে কোনো কিছু না কিনেই সেখান থেকে চলে যায়, যার ফলে স্টোরের অধিকাংশ প্রোডাক্ট দিনের পর দিন এক্সপায়ার হতে শুরু করে। তাই তাদের ব্যবসাতেও ধীরে ধীরে ডাউনফল দেখা দেয়। এদিকে সিওনের বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি রয়েছে, যার কারণে স্টোরের সমস্ত দায়িত্ব সিওনকেই সামলাতে হয়। এইভাবেই সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রমের কারণে সে একদিন স্টোরের মধ্যেই ঘুমিয়ে পড়ে। তখনই অপরূপ সুন্দরী দেখতে একটা মেয়ে তার স্টোরের বাইরে এসে দাঁড়ায় এবং মুখে মিষ্টি একটা হাসি নিয়ে স্টোরের ভেতরে প্রবেশ করে। সে টেবিলে নক করে সিওনকে ঘুম থেকে তোলে। প্রথম দেখাতেই সিওন তার রূপ দেখে কোথায় যেন হারিয়ে যায় এবং একদৃষ্টিতেই তার মুখের দিকে তাকিয়ে থাকে। তখনই মেয়েটা নীরবতা ভেঙে বলে, আমি স্টোর অ্যাসিস্ট্যান্টের জবের জন্য এসেছিলাম। এটা শোনার সাথে সাথেই সিওন তাকে আপ্যায়নের জন্য ড্রিঙ্কস আনতে যায়। তবে ঠিক তখনই তার বুকে হঠাৎ করেই ব্যথা শুরু হয়। সে বুকে হাত রাখতেই তার মনে পড়ে আজ থেকে 3 বছর আগে রাস্তাতে এই মেয়েটাই তাকে কিস করেছিল। এটা বুঝতে পারার সাথে সাথেই সে কেমন একটা ঘাবড়ে যায়। এরপর সে পেছন ফিরলে লক্ষ্য করে সিনসিন একদম তার পেছনেই দাঁড়িয়ে আছে। সিওন সিনসিনের ডকুমেন্টসগুলি দেখতে দেখতে ভাবতে থাকে আজ থেকে 3 বছর আগেকার কথা আদৌ কি তার মনে আছে। এরপর সিওন ঠিক করে সে যে কোনো প্রকারে সিনসিনকে রিজেক্ট করে দেবে,
যার কারণে সে সিনসিনকে সব এলোমেলো প্রশ্ন করতে শুরু করে। তবে অদ্ভুতভাবেই সিনসিন তার প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেয়, যার ফলে সিওন তাকে বাদ দেওয়ার কোনো উপায় খুঁজে পায় না। তখনই সিনসিন সিওনের মুখের দিকে তাকায় এবং বুঝতে পারে সে বেশ ক্লান্ত রয়েছে। তাই সে সিওনের ক্লান্তি দূর করার জন্য তাকে নিজেদের বাড়ির তৈরি চা খেতে দেয়। সিওনের চাটা খাওয়ার অনেক ইচ্ছে হলেও সিনসিন সামনে থাকায় সে লজ্জায় খেতে পাচ্ছিল না। এই ব্যাপারটা সিনসিন বুঝতে পেরে ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে উঠে যায়। এরপর সিওন ওই চায়ে দুটো চুমুক দেওয়ার পরেই তার সমস্ত ক্লান্তি ও চিন্তাভাবনা ভুলে ওই টেবিলের ওপরেই ঘুমিয়ে যায়। সিওন ঘুম থেকে উঠে লক্ষ্য করে তার সামনে একজন ব্যক্তি নুডলস খাচ্ছে। এরপর সে দেখে তার খালি দোকানটা সম্পূর্ণ গ্রাহকে পরিপূর্ণ, আর এই সবটাই হয়েছে সিনসিনের কারণে। তবে সিওন এখনো তাকে দোকানে স্থায়ীভাবে রাখতে চায় না। এটা বুঝতে পেরে সিনসিন সমস্ত গ্রাহকদের সামনে কাঁদতে শুরু করে, আর তার এই কৌশলটা কাজেও লাগে। সিওনের কাছে আর কোনো উপায় না থাকায় সে সিনসিনকে কাজে রাখতে বাধ্য হয়। পরের দিন সিনসিন দোকানে এসে সিওনের মাকে মিষ্টি মিষ্টি কথা বলে পটিয়ে নেয়। সিওন সিনসিনের এমন অদ্ভুত ব্যবহারে বেশ কনফিউজ হয়ে যায়, কারণ তার ব্যবহার মোটেও 22 বছরের ছাত্রীর মতো ছিল না। তো যাই হোক, ওই দিন একজন ব্যক্তি দোকানে আসে টাকা এক্সচেঞ্জ করার জন্য। সিওন এক্সচেঞ্জ করার জন্য ড্রয়ার খুললে সেখানে তার রাখা 50,000 ইয়েন দেখতে পায় না। তখনই তার মনে পড়ে কিছুক্ষণ আগেই সিনসিন কাউন্টারের কাছেই ছিল এবং তার পকেটে সে কিছু পরিমাণ টাকাও দেখেছিল। সিওন সিসিটিভি চেক করে, তবে সেটাতে শুধুমাত্র সিনসিনের পিঠ দেখা যাচ্ছিল। সিওন তাকে ফোন করার চেষ্টা করে, তবে তার ফোনটা তখন সুইচ অফ ছিল, যার কারণে সিওন প্যানিক হয়ে অনলাইনে সার্চ করে, আর সেখানেও সে এমনই একটা চুরির ঘটনা দেখতে পায়। সিনসিনের ডকুমেন্টস চেক করে সে তার বাড়ির ঠিকানা খুঁজে বের করে। এরপর সে সিনসিনের বাড়ির কাছে গিয়ে পৌঁছায়। তবে তখনই তার সন্দেহ হয় সিনসিন হয়তো কোনো বড় গ্যাংয়ের সঙ্গে জড়িত। তাই নিজেকে প্রস্তুত করার জন্য সিওন রুমের বাইরেই প্র্যাকটিস করতে শুরু করে। তবে সে এটা বুঝতে পারে না যে ভিতরে থাকা লোকেরা তাকেই দেখছে। এরপর সে কলিং বেল বাজানোর সাথে সাথেই ভেতরে থাকা লোকেরা তাকে টেনে ভেতরে নিয়ে যায়। অর্থাৎ সে ভুল করে পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে দেয়। পুলিশ তাকে ভিকটিম ভেবে গ্রেপ্তার করে। আর সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, পুলিশ যে মহিলাকে ভেতরে আটকে রেখেছে তার নামও সিনসিন। পুলিশ সিওনকে মেঝেতে চেপে ধরে, কিন্তু সে দ্রুত একটা চুক্তিপত্র বের করে বলে সে তার কর্মচারীকে খুঁজছিল, কারণ তার কর্মচারী দোকান থেকে টাকা চুরি করেছে। পুলিশ ব্যাপারটা বুঝতে পেরে সিওনকে ছেড়ে দেয়। সিওনের পর স্টোরে এসে লক্ষ্য করে সিনসিন ফিরে এসেছে। সিনসিন তাকে বলে সে 3টে দুর্লভ প্রোডাক্ট খুঁজে এনেছে। সিওন তার ড্রয়ার চেক করলে দেখে যে টাকাটা সে খুঁজে পাচ্ছিল না, সেটা সেখানেই রাখা আছে। সিওন এই ব্যাপারটা দেখে বেশ বিভ্রান্ত হয়, তবে সে সিনসিনকে এই ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করে না। ঠিক তখনই একজন মহিলা অফিসার সিওনের স্টোরের পাশ থেকে যাচ্ছিল। সে সিওনকে জিজ্ঞাসা করে সে তার চোর কর্মচারীকে খুঁজে পেয়েছে কিনা। সিনসিন কথাটা শুনে বুঝতে পারে এখানে তাকেই চোর বলা হয়েছে। ব্যাপারটা তার অনেক খারাপ লাগে, তাই সে দোকান থেকে বেরিয়ে যায়। সিওন তাকে থামানোর চেষ্টা করে। সিনসিন বলে তার আন্টির টাকার প্রয়োজন এবং সে নিজেই তাকে সবকিছু বলতো। সে সিওনকে বলে তুমি সত্যিটা না জেনেই আমাকে চোর ভেবে নিলে। এটা বলেই সিনসিন সেখান থেকে চলে যায়। সেই রাতে সিওন সিনসিনের বাড়িতে যায় তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তবে অনেকবার ডাকা সত্ত্বেও সে সিনসিনের কোনো সাড়া পায় না। পরের দিন সিনসিন স্টোরে আসলে সিওন তৎক্ষণাৎ তার জন্য একটা উপহার নিয়ে আসে, কিন্তু সিনসিন সিওনকে উপেক্ষা করে। এরপর সিনসিনকে স্টোর পরিষ্কার করতে দেখে সিওন তার হাত থেকে কাপড়টা নিয়ে নেয় এবং তাকে বলে আমি তোমার থেকেও ভালো পরিষ্কার করি। সিওন সবকিছু পরিষ্কার করার পর কফি মেশিনটাও পরিষ্কার করে। সে লক্ষ্য করে সিনসিন তার ফোনেই ব্যস্ত রয়েছে, তাই সে হতাশ হয়ে সিনসিনের দিকে তাকিয়ে চিৎকার করে, শুধুমাত্র তার দৃষ্টি আকর্ষণ করার জন্য। তারপর সে তার কাছে ক্ষমা চায় এবং বলে যা হয়েছে সবটাই আমার ভুল, তাই দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এটা শুনে সিনসিন হেসে ফেলে। ওই দিন সিওন তার গার্লফ্রেন্ডকে নিতে যায়, কিন্তু সে বলে আজ আমার কাজ রয়েছে। সিওন হতাশ হয়ে তাকে উত্তর দেয় কোনো ব্যাপার নয়, তোমাকে দেখতে পাওয়াটাই আমার কাছে যথেষ্ট। সেই দিন রাতের বেলায় সে সিনসিনের শিফট শেষ হওয়ার জন্য অপেক্ষা করে, কিন্তু সে আসার সাথে সাথেই একটা তীব্র সুগন্ধ পায়। সে মনে করে সিওন হয়তো তার জন্য সেন্ট লাগিয়েছে, কিন্তু তখনই সিওন তাকে বলে সে তার গার্লফ্রেন্ডের জন্য সেন্ট লাগিয়েছে এবং আর কিছু না বলেই সে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা সিওনকে জিমে দেখতে পাই। সে সেখানে তার গার্লফ্রেন্ডের সঙ্গে সাইকেলিং করছিল। তখনই তার ফোনে সিনসিনের কাছ থেকে একটা মেসেজ আসে, আর এটা তার গার্লফ্রেন্ড দেখে নেয়। সিওন তার মেসেজের রিপ্লাই দিতে গেলে তার গার্লফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে তুমি কার সঙ্গে এত মেসেজ করছো। সিওন উত্তর দেয় যে মেসেজ করছে সে হলো দোকানের একজন টেম্পোরারি কর্মী। তবে ঠিক তখনই তার বন্ধু মাওয়া তাকে ফোন করে জানায় সিনসিন এবং তার ফ্রেন্ডরা দোকানে পার্টি করছে। সিওন তৎক্ষণাৎ তার বান্ধবীকে বলে তার কিছু জরুরি কাজ রয়েছে। তার গার্লফ্রেন্ড, যে ইতিমধ্যেই তার উপর বেশ বিরক্ত ছিল, সে বলে আজ তো আমাদের একসঙ্গে জিম করার কথা ছিল। সিওন বলে এতক্ষণ ধরে জিম করে আমি অনেক হাঁপিয়ে গেছি। এটা বলেই সে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সিনসিন স্টোরে এসে পৌঁছালে দেখে সিওন তার বন্ধুদের নিয়ে সেখানে পার্টি করছে, আর স্টোর ম্যানেজার সমস্ত কাজ একা হাতেই করছে। সিনসিন তার বন্ধুদের বলে তোমরা যা ইচ্ছে তাই খেতে পারো, যা শুনে তার বন্ধুরা বেশ ইমপ্রেস হয়ে যায়।
সিওন তাদেরকে দূর থেকে দেখে বুঝতে পারে এরা হলো সেই একই মেয়ে যারা 3 বছর আগে সিনসিনের সঙ্গে মিলে তাকে বিরক্ত করছিল। তাই সিওন এইবার ঠিক করে সে তাদের কাছ থেকে প্রতিশোধ নেবে। এরপর সিওন তাদের কাছে আসলে সিনসিন তাকে বলে, আরে সিওন, তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলে? আমরা তো এখনো খাওয়াই শুরু করিনি। এরপর সে ঠাট্টা করে সিওনকে জিজ্ঞাসা করে, তুমি কি ব্রিটিশ? ফলে সিওন রেগে গিয়ে তাদেরকে জোরে ধমক দেয়। তখন সিনসিনের বান্ধবীরা কথা ঘুরিয়ে বলে, তোমার তো সিনসিনের কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ তুমি বিনা কারণেই তাকে চুরির অপবাদ দিয়েছিলে। এরপর তারা একটা গ্লাসে মদ ঢেলে সিওনকে খেতে দেয় এবং বলে, তুমি যদি এটা খেয়ে নাও তাহলে আমরা তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু সিওন কোনোভাবেই সেটা খেতে রাজি হয় না। তখন তারা আরো ঠাট্টা করে বলে, মনে হচ্ছে তুমি শুধু দেখতেই হ্যান্ডসাম, বাকি সবকিছুতেই অকেজো। এটা শুনে সিওন তাদেরকে ভুল প্রমাণ করার জন্য এক ঢোকেই পুরো মদটা খেয়ে ফেলে। তবে সে জানতো না তার গার্লফ্রেন্ড দূর থেকে তার এই দৃশ্যগুলি লক্ষ্য করছে। সে এটা ভেবে বেশ অবাক হয় যে সিওন জিমে তাকে মিথ্যে বলে সিনসিন ও তার বান্ধবীদের সঙ্গে ড্রিঙ্কস করছে। এরপর সিওন যখন কথা বলতে বলতে আরো অনেকটা মদ খেয়ে ফেলে, তখন সিনসিনের বান্ধবীরা তার সামনে একটা গোপন কথা ফাঁস করে। আসলে 3 বছর আগে সিনসিনের তার উপর ক্রাশ ছিল। সিওন হেসে বলে, অতীতের কথা ভুলে যাও, চলো আজকের রাতটা আমরা এনজয় করি। এটা বলে সে মদের গ্লাসে চুমুক দেওয়ার সাথে সাথেই নিজের জ্ঞান হারিয়ে ফেলে। সিনসিনের বান্ধবীরা লক্ষ্য করে তারা দুজন একই জায়গাতেই ঘুমিয়ে পড়েছে। তারা হেসে বলে তাদের দুজনকে একসঙ্গে পারফেক্ট কাপেলের মতো লাগছে। তখনই সিনসিন জেগে ওঠে এবং সিওনকে নিজের পাশে ঘুমোতে দেখে। সে তার বান্ধবীদের মুখের দিকে তাকায়, তবে তাদের মুখে একটা দুষ্টু হাসি ছিল। তারা বলে, আমরা তোর গোপন কথা অর্থাৎ সিওন যে তোর ক্রাশ সেটা তাকে বলে দিয়েছি। এটা শুনে সিনসিন প্রথমে রেগে যায়, তবে তারপর সে জিজ্ঞাসা করে সিওন কি উত্তর দিয়েছে। সিনসিনের পর সিওনকে তার রুমে গিয়ে শুইয়ে দেয়। সিওনকে এত শান্তিতে ঘুমোতে দেখে সিনসিন মনোমুগ্ধ হয়ে যায়। এরপর সিনসিন যখন চলেই যাচ্ছিল তখন সিওন পেছন থেকে তার হাতটা টেনে ধরে। এতে সিনসিনের মুখ লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু তারপরেই সে শুনতে পায় সিওন ফিসফিস করে তার গার্লফ্রেন্ডের নাম বলছে। এতে সিনসিন অনেক রেগে যায়। সে কোনো কিছু না ভেবেই সিওনকে একটা জোরে থাপ্পড় মারে। এদিকে ইয়ানজু অর্থাৎ সিওনের গার্লফ্রেন্ড সারা রাত ঘুমোতে পারে না। সে এটাই ভাবতে থাকে সে যেটা নিজের চোখে দেখেছে সেটা বাস্তব নাকি শুধুই তার কল্পনা। এরপর সে সিওনকে একটা মেসেজ করে, তবে সাথে সাথেই কিছু একটা ভেবে পুনরায় মেসেজটা ডিলিট করে দেয়। পরের দিন সকালে সিওনের ঘুম ভাঙলে সে অনুভব করে তার নাকে অনেক ব্যথা করছে। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালে দেখতে পায় তার নাক থেকে রক্ত বেরোচ্ছে। তার মনে হয় সে হয়তো কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়েছে। হাত দিয়ে মুখ ঢেকে সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পায় সিনসিন দোকানে বসে আছে। সিওন বুঝতে পারে না সে এখনো এখানে কি করছে। তখন সিনসিন তাকে বলে, তুমি তো ঘুমিয়ে পড়েছিলে, তাই আমি কিভাবে চলে যেতাম। এরপর সিনসিন রাগী কণ্ঠে তাকে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তবে সিওন কিছু না বলেই চেঁচিয়ে ওঠে। সিনসিন চলে যাওয়ার সাথে সাথেই ইয়ানজু একটা মেসেজ পাঠায়। সে সিওনকে ডিনারের জন্য আসতে বলে। আসলে ইয়ানজু চাইছিল সিওন তার ভুলটা স্বীকার করুক। সিওন বলে সে আজ স্পাইসি খাবার খাবে। তখন ইয়ানজু চালাকি করে বলে, ও তাহলে তোমার হ্যাংওভার কেটে গেছে? সিওন বলে, না না, আসলে আমি সপ্তাহে 2 দিন স্পাইসি খাবার খাই। ইয়ানজু বলে, এটা আমাকে আগে কেন বলনি? আমি তো অলরেডি অর্ডারটা দিয়ে ফেলেছি। সিওন বুঝতে পারে যে ইয়ানজু তাকে পরীক্ষা করছে, তাই সে তাকে টপিক চেঞ্জ করে বলে, কাল রাতের বেলায় তুমি মেসেজটা ডিলিট করে দিলে কেন? ইয়ানজু বলে, মেসেজটা ভুল করে চলে এসেছিল। এরপর ইয়ানজু বলে, এই ব্যাপারটা তুমি কালকে জিজ্ঞাসা করোনি কেন? সিওন এটার উত্তর না দিয়ে চুপচাপ খেতে শুরু করে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য রাঁধুনির প্রশংসাও করে। সেই রাতে সিনসিন তার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে একটা ভিডিও পায়। সিনসিন ভিডিও চালালে দেখে সিওন দোকানে নাচ করছিল। এটা দেখে তার মুখে হাসি চলে আসে। সে মনে মনে এটাই ভাবতে থাকে, সিওন শুধু স্মার্ট নয়, সে ভালো নাচতেও পারে। এরপর সিনসিনও সিওনের ভিডিও দেখে নাচতে শুরু করে। অন্যদিকে সিওনও স্নান করে এসে বাড়িতে নাচতে থাকে। এরপর সে কিছুটা আরাম করে দোকানে সিসিটিভি চেক করলে দেখে সিনসিন স্টোরে ঠিক সেইভাবেই নাচ করছিল যেভাবে সে নিজে এখনই নাচছিল। এরপর তাদের দুজনকে আলাদা আউটফিটে একটা স্টোরে দেখা যায়। তারা দুজন মিলে খুব ভালোভাবেই নাচ করে এবং সবশেষে একে অপরকে জড়িয়ে ধরে। আর এর মধ্যেই সিনসিনের ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল। এই সময় স্টোরে কিছু বদমাশ আসে। তারা সিনসিনকে এইভাবে নাচতে দেখে অনেক ঠাট্টা করে। এমনকি তারা বেরিয়ে যাবার সময় ইচ্ছা করেই মেঝেতে অনেক কয়েন ছড়িয়ে দেয়। সিওনের কথা ভেবে ঝামেলা না করার জন্য সিনসিন চুপ থাকে। এরপর তারা খাবার খেয়ে প্যাকেটগুলি স্টোরের মধ্যেই ফেলে দেয়। সিনসিন তাদেরকে প্যাকেটগুলি তোলার জন্য অনুরোধ করে, কিন্তু তারা তার কোনো কথাতেই পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ওই ছেলেগুলো আবারও আসে এবং কোনো কিছু না বলেই দোকানের জিনিসপত্র পকেটে ঢোকাতে শুরু করে। তবে বেরিয়ে যাওয়ার সময় তারা বলে তারা কোনো কিছু কিনবে না। এটা শুনে সিনসিন আর চুপ থাকতে
থাকতে পারে না। সে তার বান্ধবীকে ডেকে দোকানটা সামলাতে বলে এবং নিজে ওই ছেলেগুলোর আড্ডায় চলে যায়। সিনসিন সাহস দেখিয়ে তাদেরকে বলে, তোমরা যা যা চুরি করেছো তার টাকা দাও। ছেলেগুলো ঠাট্টা করে বলে, তোমার মালিক কখনোই আমাদের টাকা চাইনি, আর তুমি এসেছো আমাদের কাছে টাকা চাইতে। তখনই তাদের মধ্যে একজন বলে, আমরা মেয়েদের উপর হাত তুলি না, তাই তোমার মাথায় যদি সামান্যতম বুদ্ধি থাকে তাহলে চুপচাপ এখান থেকে চলে যাও। কিন্তু তারা যখন লক্ষ্য করে সিনসিন তাদের ধমকে মোটেও ভয় পায়নি, তখন তারা তার উপর আক্রমণ করে। তবে তারা কোনো কিছু বোঝার আগে সিনসিন একের পর এক শ্যাডো কিক মেরে তাদের পুরো গ্যাংকে মুহূর্তের মধ্যেই হারিয়ে দেয়। ছেলেগুলো তার হাতে মার খেয়ে ক্ষমা চাইতে শুরু করে। তখন সিনসিন তাদেরকে ধমক দিয়ে বলে, যা যা চুরি করেছো তার একটা লিস্ট তৈরি করে দোকানে টাকা দিয়ে আসবে। সিনসিন যখন ওই ছেলেগুলোকে শাস্তি দিচ্ছিল তখন মৌহা পেছন থেকে তাদের একটা ভিডিও তৈরি করে। তবে সিনসিন তাকে দেখে ফেলায় সে ভয়ে এক কোণে লুকোনোর চেষ্টা করে। সিনসিন তার কাছে এসে প্রশ্ন করে, তুমি কি কিছু দেখেছো? মাওয়া বলে, আমি রাতের বেলায় চোখে ঠিকমতো দেখতে পাই না, তাই শুধুমাত্র গন্ধ শুকে জিনিসপত্র চেনার চেষ্টা করি। অন্যদিকে সিওন বেশ এক্সাইটেড ছিল, কারণ সে তার গার্লফ্রেন্ডের বাবার জন্মদিন উপলক্ষে একটা বিশেষ গিফট প্রস্তুত করছিল। কিন্তু সে যখন ইয়ানজুকে ফোন করে তার বাবার জন্মদিনের অনুষ্ঠান সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন ইয়ানজু বলে, বাবার শরীর খুব একটা ভালো নেই, তাই আমরা ঘরের মধ্যেই ছোট্ট একটা সেলিব্রেশন করব। তবে সিওন সব থেকে বড় ধাক্কা তখন পায় যখন সে ইয়ানজুর বাবাকে অন্য এক ব্যক্তির সঙ্গে আনন্দের সহিত কথা বলতে দেখে। এমনকি ইয়ানজুর বাবা ওই ব্যক্তিকে তার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। সিওন তাদেরকে দেখা মাত্রই এক কোণে লুকিয়ে পড়ে, কারণ সে ইয়ানজুর বাবার জন্য যে উপহারটা প্ল্যান করেছিল সেটা এখন অন্য কেউ তাকে দিচ্ছে। সে শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পুরো দৃশ্যটা দেখছিল এবং তার মনের মধ্যে শুধু একটাই খেয়াল আসছিল, সবাই কি জেনে শুনেই আমাকে ইগনোর করছে। এরপর সিওন তার দুঃখ কম করার জন্য বন্ধুদের সঙ্গে ড্রিঙ্কস করতে যায় এবং অদ্ভুতভাবেই নিজের পরিস্থিতির কথা মনে করে নিজেই নিজের উপর হাসতে শুরু করে। বাড়ি ফিরে সে সিনসিনের রিকমেন্ড করা ভাগ্য নিয়ন্ত্রণকারী একটা অ্যাপস ইউজ করতে শুরু করে। অ্যাপসটি দেখায় ভবিষ্যতে তার সুখ এবং দুঃখ একসঙ্গেই রয়েছে। সে সারা রাত ধরে তার অনুভূতিগুলিকে অ্যালকোহলে ডুবিয়ে শান্ত করার চেষ্টা করে। পরের দিন সকালবেলায় সিওন ইয়ানজুকে ফোন করে এই ব্যাপারে জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই একদল ছাত্রী তার দোকানে আসে এবং তার সাথে একসঙ্গে গ্রুপ ফটো তুলতে চায়। এরপর ইয়ানজু ফোন করে তাকে ডিনারের জন্য আমন্ত্রণ করে। সিওন তার মাকে দোকানের দায়িত্ব দিয়ে ডিনারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সিওনের মা কোনো কিছু বুঝতে না পেরে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ডিনার টেবিলে ইয়াংজু সিওনকে বলে, চাংজুন এবং আমি ছোটবেলাকার বন্ধু, আমি তাকে কেবলমাত্র একটা ভালো বন্ধু হিসাবেই দেখি, তাই এটা নিয়ে এলোমেলো কিছু ভেবে নিও না। এটা শুনে সিওন অনেকটা শান্তি পায়। সিওন বলে, আমি তোমাকে বিশ্বাস করি। এরপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তারা দুজন হাত ধরে আনন্দের সহিত রাস্তায় হাঁটতে শুরু করে। তারপর তারা একটা নতুন নাইট ক্লাবে যায়। ইয়ানজু ওয়াশরুমে যাওয়ার সময় লক্ষ্য করে একজন মেয়ে ওয়াশরুমের পথ আটকে দাঁড়িয়ে আছে। মেয়েটি বলে, যদি তুমি ওয়াশরুমে যেতে চাও তাহলে আমার হাতের নিচ থেকে যেতে হবে। তবে ইয়ানজু রেগে গিয়ে তার হাতটা সরিয়ে ওয়াশরুমে চলে যায়। মেয়েটির ইয়ানজুর এই ব্যবহারটা পছন্দ হয় না, তাই সে তার দলবল নিয়ে ভেতরে এসে ইয়ানজুকে অনেক জ্বালাতন করে। এই সময় ইয়ানজু সেখানে সিনসিনকে দেখতে পায়। সে মনে করে হয়তো সিনসিনও তাদের সঙ্গেই রয়েছে। এই ব্যাপারটা সে সিওনকে বললে সিওনও তার কথায় বিশ্বাস করে নেয় এবং কোনো কিছু না জেনেই সিনসিনকে অনেক কথা শোনায়। এরপর সে সিনসিনকে বলে নিজের যত্ন নিও, আর এটা বলেই সে ইয়ানজুর সঙ্গে চলে যায়। সিনসিন কি করবে বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে সিওন যখন ইয়ানজুকে তার বাড়িতে ছাড়তে যায় তখন ইয়ানজু বলে, আমার মনে হয় সিনসিনকে দোকান থেকে বের করে দেওয়া উচিত, কারণ সে তোমাদের স্টোরে কাজ করার উপযুক্ত নয়। সিওন আগেও একবার সিনসিনকে ভুল বুঝেছিল, এই কারণে সে এই ভুলটা দ্বিতীয়বার করতে চায় না। কিন্তু ইয়ানজু তাকে আবারও মনে করিয়ে বলে, তোমার এই ব্যাপারটা নিয়ে গুরুত্ব সহকারে ভাবা উচিত, আর এটা বলেই সে সেখান থেকে চলে যায়। সিওন দোকানে ফিরলে মাওয়া তাকে বলে, তুই কি সিনসিনের সত্যটা দেখতে চাস? এরপর সে তাকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেটাতে স্পষ্ট দেখা যায় সিনসিন আসলে ওই ক্লাবের মেয়েদের হাত থেকে ইয়ানজুকে বাঁচাচ্ছিল। এটা দেখে সিওন ভাবতে থাকে সে আবারও সিনসিনকে ভুল বুঝছে না তো। সে ভেতরে গিয়ে সিনসিনের কাজ করার ড্রেসটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। এরপর সে সেখানে একটা নোটবুক দেখে, যেটাতে সিনসিন তার এই দোকানে কাটানো সমস্ত মুহূর্তের কথা লিখে রেখেছিল। এটা তার কাছে শুধু একটা কাজ ছিল না, এটা ছিল তার ইমোশন। এই সময় দোকানের ঘন্টা বেজে ওঠে। সিওন বাইরে এসে লক্ষ্য করে সিনসিনের বেস্ট ফ্রেন্ডরা এসেছে। সে সিওনকে বলে, বিনা কারণে সিনসিনের ওপর দোষ চাপাতে তোমার লজ্জা করে না? আসলে সেই দিন সে তোমার গার্লফ্রেন্ডকে বাঁচিয়েছিল, তাই তার বিনিময়ে তোমার তাকে ধন্যবাদ জানানো উচিত। এটা শুনে সিওন কিছুটা অনুতপ্ত হয়। সে আর কোন রকম ভাবে সময় নষ্ট না করে ট্যাক্সি খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত সমস্ত ট্যাক্সি ভর্তি ছিল আর বাকিরা বলছিল তারা ওই রুটে
করতে যাবে না। সিওন কিছুটা হতাশ হয়ে বলে, আজ আমার ভাগ্যটা এত খারাপ কেন। ঠিক তখনই সিনসিন স্কুটারে করে সেখান থেকে যাচ্ছিল, আর এটা দেখে সিওন অনেক খুশি হয়। সে সিনসিনের কাছে তাকে ভুল বোঝার জন্য ক্ষমা চায়। সিওন বলে, যদি তুমি আমার ওপরে রেগে থাকো তাহলে তুমি চাইলেই আমাকে মারতে পারো। সিনসিন ব্যাপারটা নিশ্চিত করার জন্য তাকে জিজ্ঞাসা করে, সত্যি বলছো তো? জিওনও কনফিডেন্সের সঙ্গে উত্তর দেয়, অবশ্যই। এরপর সিনসিন তার এক পা পিছিয়ে সিওনকে একটা হাই কিক মারে। এতে সিওন উড়ে কিছুটা দূরে গিয়ে পড়ে। পরের দিন সকালে দোকানে অনেক ভিড় হয়। মাওমা সকালবেলায় কিছু ভুলভাল খাওয়ার জন্য তাকে বারবার বাথরুমে যেতে হচ্ছিল। একদিকে পুরো স্টোর গ্রাহকের লাইনে ভর্তি, আর অন্যদিকে কাউন্টারে কেউই ছিল না। তাই দেরি হওয়ার কারণে সমস্ত গ্রাহকরা অনেক বিরক্ত হচ্ছিল। ঠিক যখন মনে হচ্ছিল মাওমা আর এক সেকেন্ডও তার প্রেসার আটকে রাখতে পারবে না, তখনই সেখানে সিনসিন চলে আসে। মাওমা তাকে দায়িত্ব দিয়ে দ্রুত বাথরুমে যায়। সেই দিন সিওন এবং তার পরিবার দোকানের বিক্রয় প্রতিবেদন চেক করে সম্পূর্ণ অবাক হয়ে যায়, কারণ দোকানের আয় বর্তমানে 3 গুণ বেড়েছে, যার কারণে সবাই আনন্দে লাফিয়ে ওঠে। সিওনের মা আনন্দে উত্তেজিত হয়ে বলে, সিনসিনের কারণেই এটা সম্ভব হয়েছে। এরপর সিওন তার ফোনে একটা নোটিফিকেশন পায়, জানা যায় সিনসিনকে এই মাসের সেরা কর্মচারী হিসাবে নির্বাচিত করা হয়েছে। এটা শুনে তারা খুবই খুশি হয়। এরপর সিনসিন নাইট শিফটে আসলে সিওন নাটকীয় ভঙ্গিতে তার সামনে এসে বলে, তোমাকে এই মাসের সেরা কর্মচারী হিসাবে নির্বাচিত করা হয়েছে। এটা বলেই সিওন তার নিজের স্টাইলে নাচতে শুরু করে। সিনসিন ভিতরে ভিতরে অনেক খুশি হয়, কিন্তু বাইরে থেকে সে তার ইমোশনটাকে নিয়ন্ত্রণ করে এবং সিওনকে জিজ্ঞাসা করে, তোমার কি আমায় আরো কিছু বলার আছে? সিওন কোনোভাবেই তাকে কাজটা ছেড়ে দেওয়ার কথা বলতে সাহস পায় না। এদিকে সিনসিন খুশি হয়ে সিওনকে বলে, তুমি কি আমাকে তুলতে পারবে? কিন্তু সিওন যখন তার এই প্রস্তাবে মানা করে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন সিনসিন বলে, আমাকে অন্তত একবার পিঠে তো তুলতে পারো। কিন্তু এর পরের মুহূর্তেই সিনসিন বেশ অবাক হয়ে যায়, কারণ সিওন তাকে একটা ফুলের তোড়া দেয়। সিনসিন কখনোই সিওনের কাছ থেকে ফুল পাওয়ার আশা করেনি, বিশেষ করে তার প্রিয় গোলাপ ফুল। সিনসিন আনন্দে অভিভূত হয়ে যায় এবং রসিকতা করে বলে, সে যদি তাকে পিঠে চড়ায় তাহলে আরো ভালো হবে। সিওন বাধ্য হয়ে শেষমেশ তাকে 3 সেকেন্ডের জন্য পিঠে তুলতে রাজি হয়, কিন্তু এরপরেই সিনসিন দুষ্টুমি শুরু করে। সে কোনোভাবেই তার পিঠ থেকে নিচে নামতে চায় না। আর ঠিক এই মুহূর্তেই সেখানে ইয়ানজু চলে আসে, যার ফলে একটা অকওয়ার্ড পরিস্থিতির সৃষ্টি হয়। সিওন বলে তারা শুধু সেলিব্রেট করছিল, এবং সিনসিন বলে এটা শুধুমাত্র একটা রসিকতা ছাড়া আর কিছুই নয়। ইয়ানজু সিনসিনকেও তাদের সঙ্গে ডিনারে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। তখন সিওন বলে দোকানের দেখাশোনার জন্য কাউকে একজন থাকতে হবে। ঠিক এই সময় সেখানে মাওমা চলে আসে, যার কারণে তারা তিনজনই একে অপরের দিকে তাকিয়ে থাকে। আর শেষমেশ সিনসিন কিছুটা বাধ্য হয়েই তাদের সঙ্গে যায়। ইয়ানজু তাদেরকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে যায়, তবে সেখানে সাধারণ পোশাক পরা সিনসিনকে সবাই অবজ্ঞার চোখে দেখে। অর্ডার দেওয়ার সময় সিনসিনের ইংরেজি মেনু বুঝতে কিছুটা সমস্যা হচ্ছিল, জানিয়ে ইয়ানজু অনেক ঠাট্টা করে। ইয়ানজু ইচ্ছে করেই ম্যানেজারের সাথে দামি ওয়াইন নিয়ে আলোচনা করে এবং সিওনকে তার গ্লাসে ওয়াইনটা সার্ভ করতে বলে। এই পুরো সময়টা জুড়েই সিওন বেশ অস্বস্তিতে ছিল। এরপর তারা বাইরে আসলে সিওন এবং ইয়ানজু একে অপরের হাত ধরে হাঁটছিল এবং সিনসিন তাদের পেছনে একাই হেঁটে আসছিল। এরপর দোকান থেকে ডেলিভারির ব্যাপারে সিওনের কাছে একটা কল আসে। কথা শেষ করে সিওন সিনসিনকে বলে সে যেন ইয়ানজুকে তার বাড়িতে নামিয়ে দেয়, কিন্তু সে এতে রাজি হয় না। ঠিক তখনই একজন ব্যক্তি সেখানে আসে, যার ইয়ানজুর ওপরে ক্রাশ রয়েছে। সিওন তার গার্লফ্রেন্ডকে অন্য কারো সঙ্গে যেতে দেখে বেশ অস্থির হয়ে পড়ে, আর এই দৃশ্যটা দেখে সিনসিন মনে মনে হাসতে থাকে। এরপর সিওন বাড়ি ফিরে এসে দেখে ইয়ানজু এখনো মেসেজের রিপ্লাই দেয়নি, তাই সে চিন্তিত হয়ে সারাদিনের ঘটনা সম্পর্কে ভাবতে থাকে। পরের দিন সিওনের বোন তার মাকে একটা জামা কাপড়ের দোকানে নিয়ে যায় এবং তার পছন্দের যে কোনো একটা জামা বেছে দিতে বলে। তার মা অনেকদিন ধরেই নতুন কোনো পোশাক কেনেনি, তাই সেও খুব খুশি হয়। কিন্তু সে যখন টাকা দিতে যায় তখন ক্যাশিয়ার তাকে বলে তার মেয়ে তাড়াহুড়ো করে $2,50,000 মূল্যের একটা জামা নিয়ে চলে গেছে, আর সে সেটার টাকাও পে করেনি। তখন তার মা বাধ্য হয়ে নিজেই ওই পোশাকটার দাম দিয়ে দেয়। এরপর সে দোকানে ফিরে তার মেয়েকে নতুন পোশাক পরা অবস্থায় দেখে অনেক রেগে যায়। তার স্বামীও নতুন পোশাক পরে এসে তাকে বলে এটা নিশ্চয়ই তার ছেলে তাকে উপহার দিয়েছে। এতে সিওনের মা আরো রেগে যায়। সিওন দোকানে ফিরলে অজান্তেই সব দোষ তার উপর চলে যায়। এরপর সিনসিন দোকানে পৌঁছালে তার মাসের সেরা কর্মচারী হিসাবে ইন্টারভিউ নেওয়া হয়। এই সাক্ষাৎকারটি কেবলমাত্র সিনসিন সম্পর্কে ছিল, তবে সিওনের পরিবারও এতে অনেক হ্যাপি ছিল। ইন্টারভিউর পর প্রতিবেদক সিওনকে সিনসিনকে পিঠে করে ছবি তোলার জন্য পোজ দিতে বলে, তবে সে এটাতে রাজি হয় না, কারণ সে মনে করে এটা যখন ইয়ানজু দেখবে তখন সে তাকে ভুল বুঝবে। কিন্তু তার পরিবার তাকে জোর দেয় এবং বলে এটা করলে দোকানের খ্যাতি বাড়বে। তাই দোকানের কথা ভেবে সিওন ছবিটা তুলতে রাজি হয়। সিওনের পরিবার রাতের বেলায় সিনসিনের সাথে এই দিনটা সেলিব্রেট করে। এরপর সিওন প্রমোশনের জন্য তোলা ছবিটা হাতে পায়, তবে সেটাতে তার এবং সিনসিনের ছবিটা কেটেই তারা পাঠিয়েছিল।
সে প্রতিবেদককে ফোন করে জানতে পারে এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হবে, যার অর্থ হলো ইয়ানজুও এটা দেখতে পাবে। সিওন ইয়ানজুকে ফোন করে, তবে সে তার ফোনটা রিসিভ করে না। এদিকে ইয়ানজু ছবিটা দেখে মদ্যপান করে এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। অন্যদিকে সিওন তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তার বাড়ির বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে। তখনই সে দেখে চাংজুন ইয়ানজুকে বাড়িতে পৌঁছে দিতে এসেছে। ইয়ানজু তখন নেশাগ্রস্ত ছিল, যে কারণে চাংজুন তাকে পিঠে চাপিয়ে নিয়ে এসেছে। সিওন আগে থেকেই জানতো যে তারা ছোটবেলাকার বন্ধু, কিন্তু তবুও তার খারাপ লাগে যখন সে চাংজুনকে সিওনের বাড়িতে ঢুকতে দেখে, কারণ তাদের 3 বছরের সম্পর্কে আজ অব্দি ইয়াংজু কখনোই তাকে ভেতরে নিয়ে যায়নি। তাই মনে কষ্ট নিয়ে সিওন সেখান থেকে চলে আসে। পরের দিন সিনসিন স্টোরের আবর্জনা পরিষ্কার করছিল। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে এসে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এই আক্রমণকারীরা ছিল রেড লাইট গ্রিন লাইট দলের 3 জন সদস্য। তারা ভেবেছিল সিনসিন হয়তো মারা গেছে, তাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিওন রাস্তা দিয়ে আসার সময় তাদের কথাবার্তা শুনে বুঝতে পারে যে এরা হলো সেই সব গুন্ডা যাদেরকে সিনসিন পিটিয়েছিল। তার কিছু একটা সন্দেহজনক মনে হয়, যে কারণে সে দ্রুত দোকানে ফিরে আসে। দোকানে এসে সে সিনসিনকে অচেতন অবস্থায় দেখতে পায়, তাই সে তৎক্ষণাৎ তাকে নিয়ে হসপিটালে যায়। ডাক্তার জানায় রোগীর মাথা অনেকটা ফেটে গেছে, যে কারণে এখনই সার্জারি করতে হবে। এটা শুনে সিওন বিভ্রান্ত হয়ে পড়ে। পরের দিন সিনসিনের বন্ধুরা হসপিটালে তার সঙ্গে দেখা করতে আসে এবং তার এমন অবস্থা দেখে কাঁদতে শুরু করে। তারা এই ঘটনাটা গোপন করার জন্য সিওনকে অনেক কথা শোনায়। এরপর সিনসিনের বন্ধুরা চলে যায় এবং তার ছোট বোন ইনসাংকে এই ঘটনাটা জানায়। ইনসাং রেড লাইট গ্রিন লাইট দলের মুখোমুখি হয় এবং লাল চুলের মেয়েটাকে তার নখ দিয়ে আঘাত করে। এরপর যখন ওই মেয়েটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, তখন ইনসাং তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এই সময় সিনসিনের বন্ধুরাও তার বোনকে সাহায্য করার জন্য চলে আসে। একজন লোক ইনসাংকে ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু ইনসাং পাল্টে তাকে একটা থাপ্পড় মারে। এরপর লোকটা যখন রেগে গিয়ে ইনসাংকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই স্কেটবোর্ডে করে সিনসিন সেখানে চলে আসে। আসলে তার ছোট বোন যে এখানে প্রতিশোধ নিতে এসেছে সেটা তার বন্ধুরাই তাকে জানিয়েছিল। সিনসিনকে দেখা মাত্রই 3 জন মেয়ে ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু বাকিরা তাকে নিয়ে উপহাস্য করে। এরপর তাদের সঙ্গে সিনসিনের ফাইট শুরু হলে সিনসিন সহজেই তাদেরকে হারিয়ে দেয়। ফলে সমস্ত গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায় এবং সিনসিনের বন্ধুরা তার প্রশংসা করতে শুরু করে। অন্যদিকে ইয়াংজুর মা সিওনের ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য তার দোকানে আসে। সে 10 লক্ষ ইয়েনের জিনিসপত্র অর্ডার করে তার বাড়িতে পৌঁছে দিতে বলে। সিওনের বাবা তখন দোকানেই ছিলেন, আর তিনি ইয়াংজুর মায়ের এই প্রস্তাবে রাজি হয়ে যান। সিওন দোকানে এসে এত বড় অর্ডার শুনে খুব খুশি হয়। সে আশা করে এই গ্রাহক তাদের নিয়মিত গ্রাহক হয়ে উঠবে। সিওন জিনিসপত্র নিয়ে গ্রাহকের দেওয়া ঠিকানায় যায়, তবে সেখানে পৌঁছে সামনে ইয়ানজুর বাড়ি দেখে সে বেশ অবাক হয়ে যায়। ইয়ানজুর মা ইয়ানজুর সামনে সিওনকে টিপ দিয়ে অপমান করে, কিন্তু ইয়ানজুও এতে কোনো বাধা দেয় না। সিওন কিছুটা লজ্জিত হয়ে টিপ নিয়ে চলে আসে। ইয়ানজুর মা চাকরদের বলে সমস্ত জিনিসপত্র ফেলে দিতে। ইয়ানজু তার নিজের ভুল বুঝতে পেরে সিওনকে ফোন করে এবং বলে মায়ের ব্যবহারে কিছু মনে করো না। তবে সিওনকে দেখে বোঝাই যাচ্ছিল সে অনেক কষ্ট পেয়েছে। সে ভালোভাবেই বুঝতে পারে তাদের 3 বছরের সম্পর্ক হওয়া সত্ত্বেও ইয়ানজু কি কারণে তাকে তার বাবা মার সঙ্গে পরিচয় করায়নি। এদিকে ইয়ানজু বারবার সিওনকে ফোন করে, তবে সে ফোন না তোলায় সে তার দোকানে চলে আসে। কিন্তু দুর্ভাগ্যবশত সিওন তখন দোকানে ছিল না। সিওনের মা বলে সে সিনসিনকে দেখতে হসপিটালে গেছে। এরপর ইয়ানজু হসপিটালে গেলেও সেখানে সিওনকে দেখতে পায় না। ইয়ানজু সিনসিনকে বলে তুমি দোকানে আসার পর থেকেই আমাদের ভুল বোঝাবুঝি অনেক বেড়ে গেছে, যার কারণে আমাদের প্রায় ঝগড়া হয়। এটা শুনে সিনসিন সিদ্ধান্ত নেয় সে দোকান ছেড়ে দেবে, আর পরের দিনই সে ইস্তফা দিয়ে দেয়। সিওন এইসবের কিছুই বুঝতে পারছিল না। সিনসিন বলে আমি অনেকদিন ধরেই ছেড়ে দেওয়ার কথা ভাবছিলাম, তবে আমি যে খারাপ নয় এটা প্রমাণ করার জন্যই এতদিন কাজ করেছি। দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর সিনসিন তার বোনকে সহায়তার জন্য অনেক পরিশ্রম করে, অর্থাৎ দিনের বেলায় খাবার ডেলিভারি করে এবং রাত্রের বেলায় রেস্তোরাঁয় কাজ করে। কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। একদিন সিনসিন বাড়ি ফিরে দেখে লোকজন তাদের জিনিসপত্র বের করে দিচ্ছে, কারণ তাদের বাড়িওয়ালা তাদের সঙ্গে প্রতারণা করেছে, তাই তাদেরকে ওই বাড়িটা ছেড়ে দিতে হবে। সিনসিন এবং তার বোন ওই রাতটা তার বন্ধুর বাড়িতেই কাটায়, কিন্তু পরের দিন সকালবেলায় সে তার বোনকে খুঁজে পায় না। আসলে সে একটা চিঠি লিখে সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে। এটা দেখে সিনসিন কান্নায় ভেঙে পড়ে। সেই রাতেই সিওনের মা জানতে পারে সিনসিন তার বাড়িওয়ালা দ্বারা প্রতারিত হয়েছে। অন্যদিকে সিওন এবং ইয়ানজুর সম্পর্ক 3 বছর পূর্ণ হওয়ায় সিওন ইয়ানজুকে অপেরা দেখার জন্য আমন্ত্রণ জানায়। ইয়ানজু কোনোভাবেই সিওনকে সরাসরি না বলতে পারেনি, তাই পরের দিন ইয়ানজু সিওনকে ফোন করে জানায় আজ একজন গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট অফিসে এসেছে, তাই আজ কোনোভাবেই আমি তোমার সঙ্গে যেতে পারবো না। সিওন কিছুটা হতাশ হয়ে বলে ঠিক আছে। এরপর সিওন একাই অপেরাতে যায় এবং তার অজান্তেই ইয়ানজুও সেখানে উপস্থিত ছিল, তার পরিচালক এবং ক্লায়েন্টের সঙ্গে। বাড়ি ফিরে সিওন একটা শব্দ শুনতে পায় এবং সাদা পোশাক পরা এক মহিলাকে সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখে।
সে ভয়ে হাঁপাতে শুরু করে এবং তারপরেই বুঝতে পারে এটা হলো সিনসিন। তার মা বলে সে সিনসিনকে রাতের জন্য বাড়িতে নিয়ে এসেছে। সিওন মনে করে ইয়ানজু এটা জানলে তাকে ভুল বুঝবে, কিন্তু তা সত্ত্বেও তার মা জোর করে সিনসিনকে বাড়িতে রাখে। পরের দিন সিওন অনেক দাম দিয়ে মিউজিক শো এর টিকিট কেনে এবং রাতের বেলায় ইয়ানজুর সঙ্গে শো দেখতে যায়। তবে এই শোটা ইয়ানজুর একদমই ভালো লাগে না। এরপর সিওন তাকে পরিচালকের সঙ্গে দেখা করার জন্য ব্যাকস্টেজ পাস দিয়ে একদম অবাক করে দেয়। ইয়ানজু মনে করে পরিচালক তাকে চিনে ফেলবে, তাই সে ভয়ে একটা মাস্ক পরে নেয়। চাংজুন পাশ দিয়েই যাচ্ছিল আর সে এই পুরো ব্যাপারটা লক্ষ্য করে। ছবি তোলার পর সিওন ইয়ানজুকে অন্য কোথাও যাওয়ার কথা বলে, কিন্তু ইয়ানজু বলে তার ভালো লাগছে না এবং এটা বলেই সে ট্যাক্সিতে উঠে চলে যায়। এই সময় সিওন অনুভব করে তাদের মাঝে দূরত্ব বেড়ে যাচ্ছে। এদিকে ইয়ানজু হতাশ হয়ে একটা বারে যায় যেখানে চাংজুন তাকে সান্ত্বনা দেয়। ইয়ানজু নিরাপদে বাড়ি পৌঁছেছে কিনা সেটা জানার জন্য সিওন তাকে ফোন করে, কিন্তু ইয়ানজু কোনো উত্তর দেয় না। আসলে সিওন জানতো না যে ইয়ানজু এখন অন্য কারো সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। দেখা যায় মেয়র সিনসিনকে ফোন করে জানায় সে সেলফ চ্যাম্পিয়নশিপ জিতেছে। তাই অনিচ্ছা সত্ত্বেও সিনসিন কোম্পানিতে যায় তার পুরস্কার আনার জন্য। পুরস্কার নেওয়ার পর সিনসিন ইয়ানজুর সামনে এসে বলে সে একজন মিথ্যেবাদী, কারণ সে সিওনের পরিবর্তে চাংজুর সঙ্গে মিউজিক্যালে গিয়েছিল। ইয়ানজু বলে এটা আমার ব্যাপার। তখন সিনসিন বলে সে দোকান থেকে পদত্যাগ করেছিল যাতে তার জন্য ইয়ানজু এবং সিওনের মধ্যে কোনো সমস্যা না হয়। তবে এখন সে বুঝতে পেরেছে ইয়ানজু সিওনের সঙ্গে প্রতারণা করছে। ইয়ানজু সিওনের সঙ্গে তার সম্পর্কের কথা মনে করে কিছুটা অনুতপ্ত হয় এবং তাকে খোঁজার জন্য দৌড়ে দোকানে যায়। তবে ওই মুহূর্তে সিওন দোকানে ছিল না। মাওয়া তাকে জানায় সিওন বাড়ি চলে গেছে। এরপর ইয়ানজু সিওনের বাড়িতে যায়, যেখানে সিওনের মা তাকে চিনতে পারে এবং বাড়ির ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানায়। এদিকে মাওয়া সিওনকে জানায় ইয়ানজু তাকে খুঁজছিল। পরিস্থিতি বুঝতে পেরে সিওন বাড়িতে যায় আর তার সাথে সাথেই সিনসিনও বাড়িতে চলে আসে। ইয়ানজু তাদের দুজনকে একসঙ্গে দেখে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। সিওন তাকে আটকানোর জন্য তার পেছনে দৌড়ায়, তবে সে সিওনের কোনো কথাই শোনে না। অপরাধবোধে সিনসিন সিওনের পিছু নিয়ে দোকানে যায়। সে জিজ্ঞাসা করে কেন সে ইয়ানজুকে কাজ ছেড়ে দেওয়ার কথা বলেনি। তখন সিওন বলে সে সুযোগ পায়নি। সিওন স্টোরে বসেই ইয়ানজুর রাগ নিয়ে ভাবতে থাকে। কাঁদতে কাঁদতে সে সিদ্ধান্ত নেয় সে কোনোভাবেই তাদের সম্পর্কটা ভাঙতে দেবে না। তাই পরের দিন সে ইয়ানজুর বাড়িতে গিয়ে নিজেকে তার প্রেমিক হিসাবে পরিচয় দেয় এবং তার মাকে অনুরোধ করে বলে তিনি যেন কোনোভাবেই তাদের সম্পর্কের মাঝে বাধা না সৃষ্টি করে। ইয়ানজুর মাও এতে রাজি হয়, কিন্তু সে গোপনে সিওনের পরিবারের ওপর নজর রাখে। সে সিওনের মাকে ফোন করে একটা পলিসিতে সই করতে বলে। সিওনের মাও এতে রাজি হয়ে যায়। অন্যদিকে সিওনের বাবাকে তাদের ড্রাইভার হিসাবে নিয়োগ করে। সিওনের বাবা যখন জানতে পারে সে ইয়ানজুর কোম্পানিতেই কাজ করছে তখন তার অনেক খারাপ লাগে। পরের দিন ইয়ানজু সিওনকে দেখা করার জন্য মেসেজ পাঠায়। সিওন রেস্তোরাঁয় পৌঁছালে ইয়ানজু সরাসরি তার সঙ্গে ব্রেকআপ করে নেয়। সিওন তাকে বোঝানোর চেষ্টা করে, তবে ইয়ানজু একবারও পেছনে না তাকিয়ে চাংজুনের গাড়িতে উঠে চলে যায়। সিওন দোকানে আসলে তার মা তাকে ইয়ানজুর কুষ্টি চেয়ে আনতে বলে, তবে সিওন তার মাকে কোনো কিছু না বলেই বাড়ি পাঠিয়ে দেয় এবং স্টোরের মধ্যে মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে ইয়ানজুর মা তাকে একটা কোম্পানির বড় পদে প্রমোশন দেয় এবং বলে তাদের কোম্পানির একটা বিশাল অঙ্কের টাকা শেয়ার রয়েছে। সিওন যখন জানতে পারে তার গার্লফ্রেন্ড একজন বিশাল ধনী বাড়ির মেয়ে, তখন সে মনে করে তাকে ঠকানো হয়েছে। সে ইয়ানজুর সামনে এসে জিজ্ঞাসা করে কি কারণে ইয়ানজু তার পরিচয় গোপন করেছিল। তখন ইয়ানজু বলে সিনসিনের সঙ্গে মিলে তুমি আমাকে ঠকিয়েছো। এই সময় সিওন দেখে তার বাবা ইয়ানজুদের গাড়ি চালাচ্ছে। এটা দেখে সে নিজেকে আরো অপমানিত বোধ করে। ইয়ানজুও আর কোনো কিছু না বলেই ভেতরে চলে যায়। সিওনের মা দূর থেকে এই পুরো দৃশ্যটা লক্ষ্য করে আর এটা তার অনেক খারাপ লাগে। সে ইয়ানজুর বাড়িতে যায় বীমা পলিসি ফাইনাল করতে। সেখানে সে ইয়ানজুর মাকে বলে তার মেয়ের প্রেমিকও কারো একজন প্রিয় ছেলে, তাই তার কেবলমাত্র টাকার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এদিকে সিওনের বাবাও তার ছেলের কষ্ট দেখে চাকরিটা ছেড়ে দেয়। দুঃখী সিওন মন খারাপ করে সমুদ্রের পাড়ে বসে কাঁদছিল। ঠিক তখনই সূর্যের আলোর মতো সিনসিন সেখানে এসে পৌঁছায়। সিওন মনে করে সে হয়তো হ্যালুসিনেট করছে, তাই সে দুহাত দিয়ে সিনসিনের গাল টেপে। তবে সিনসিন এতে কিছুই মনে করে না। সে তার সমস্ত কথা শোনে এবং দুঃখ কমানোর জন্য তার সঙ্গে ড্রিঙ্কস করে। যে মানুষটাকে সে ভালোবেসেছে তাকে এমন কাঁদতে দেখে সিনসিন অনেক কষ্ট পায়। এরপর নেশাগ্রস্ত সিওনকে সে রুমে নিয়ে যায়। সিওন ঘুমিয়ে পড়লে সিনসিন বলে সে সিওনকে তখন থেকেই ভালোবাসে যখন ছোটবেলায় সিওন তাকে বাঁচিয়েছিল। আর এর 10 বছর পর সিওন যখন কনভিনিয়েন্স স্টোর খুলল তখন ভাগ্য আবারও তাদেরকে একসঙ্গে মিলিয়ে দিল। সিনসিন প্রতিদিন দোকানের পাশ দিয়ে যেত শুধু তাকে দেখার জন্য। সে বহু বছর ধরে তাকে দূর থেকেই ভালোবাসে। এরপর একদিন ইয়ানজু কোনো একটা অফিসিয়াল কাজে সিওনের দোকানে আসে। ইয়ানজু এখানে একটা প্রমোশনাল ভিডিও শুটিং এর খবর দেয়, কিন্তু সিওনের এটা পছন্দ হয় না, তাই সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। শুটিং এর দিন সিওন ও সিনসিন খুব ভালোভাবেই
একসঙ্গে কাজ করছিল। তাদের একসাথে এত খুশি দেখে ইয়ানজুর অনেক খারাপ লাগে। শুটিং চলাকালীন সিওনের কোম্পানি সুপারভাইজারের সঙ্গে তর্ক হয়। ইয়ানজু যখন এটা জানতে পারে তখন সে ওই সুপারভাইজারকে নিয়ে ক্ষমা চাইতে আসে। সিওন বিনয়ের সঙ্গে মাথা নিচু করে, তবে সিনসিন তাকে টেনে সোজা করে দেয়, কারণ সে চায় না সিওন কারো কাছে মাথা নিচু করুক। সে বলে, আমি থাকতে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। এরপর তাদের তৈরি ওই প্রমোশনাল ভিডিওটা বেশ ভাইরাল হয় এবং দোকানেরও অনেক সেল বাড়ে। কোম্পানিতে শাওপাং ইয়াংজুর দক্ষতার প্রশংসা করে, তবে অসাবধানবশত শাওপাং বহু বছর ধরে লুকিয়ে রাখা একটা গোপন কথা ফাঁস করে দেয়। ইয়াংজুর সন্দেহ হওয়ায় সে পুরানো কাজের রেকর্ড চেক করে দেখে 3 বছর আগে সিওন তার করা কাজগুলোর দায়িত্বে ছিল। চাপের মুখে শাওপাং স্বীকার করে যে কয়েক বছর আগে যখন ইয়ানজু তার কর্মক্ষেত্রে ভুল করেছিল তখন চাংজুং সিওনকে ধমক দেয়, তাই সিওন আপনাকে রক্ষা করার দায়িত্ব নেয়। অর্থাৎ 3 বছর আগে সিওন তার গার্লফ্রেন্ডের দোষ নিজের ঘাড়ে নিয়েছিল, আর সেই এখন তাকে ঠকাচ্ছে। সত্যিটা জানার পর ইয়ানজু খুব গভীরভাবে অনুতপ্ত হয় এবং সিওনের সঙ্গে নিজের সম্পর্কটা ঠিক করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই দিন রাতের বেলায় ইয়ানজু সিওনের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সে সেদিন সত্যিটা কেন তাকে বলেনি। মনের সমস্ত কথা খুলে বলার পর ইয়ানজু সিওনকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু সিওন তাকে দূরে ঠেলে দেয় এবং বলে সে মুভ অন করে নতুন জীবন শুরু করেছে। কিন্তু ইয়ানজু কোনোভাবেই হাল ছাড়তে রাজি ছিল না। সে কোম্পানির চেয়ারম্যানকে পরামর্শ দেয় তিনি যেন সিওনকে ফ্র্যাঞ্চাইজি বিভাগের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেন। সাথে সাথেই চেয়ারম্যানও এই প্রস্তাবে রাজি হয়। তাই ইয়ানজু এই খবরটা সিওনকে জানানোর জন্য তার দোকানে আসে। সিওন বিনম্রতার সাথে এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে বলে সে এটার যোগ্য নয়। ইয়ানজু তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিওন তাকে চলে যেতে বলে, কারণ তাকে সিনসিনের শিফটের দায়িত্ব নিতে হবে। তাই ইয়ানজু বাধ্য হয়েই সেখান থেকে চলে যায়। এরপর ইয়ানজু সিওনের বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে। সিওনের মা ফিরে আসলে ইয়ানজু তার সঙ্গে দেখা করে, কিন্তু সিওনের মা এখনো তার উপর রেগেছিল। ইয়ানজু এই বিষয়টাকে উপেক্ষা করে কোম্পানির প্রস্তাবের কথাটা তাকে জানায়, যা শুনে সিওনের মা তার ছেলের ভবিষ্যতের কথা ভেবে উত্তেজিত হয়ে পড়ে। সে বলে, আমি সিওনের সঙ্গে কথা বলবো, আশা করি সে অবশ্যই রাজি হবে। ইয়ানজু এই কথাটা শুনে অনেক খুশি হয়। ঠিক তখনই সিনসিন ঘর থেকে বেরিয়ে আসে। তাকে দেখার সাথে সাথেই সিনসিনের মায়ের পুরো মনোভাব বদলে যায়। অর্থাৎ তার চোখে মুখে এক অদ্ভুত ভালোবাসা ও মোহ দেখা যায়, যেন সে তার নিজের মেয়ের সঙ্গেই কথা বলছে। এটা দেখে ইয়ানজু বেশ অস্বস্তি বোধ করে। অন্যদিকে সিওনের মা জোর করায় সিওন কোম্পানিতে জয়েন করতে রাজি হয়, তবে ভেতর থেকে সে একদমই উৎসাহিত ছিল না। তবে প্রথম দিনই সে খুব বুদ্ধিমত্তার সাথে কাজ সামলানোয় সবাই বেশ ইমপ্রেস হয়। এমনকি ইয়ানজুর মনে সিওনের প্রতি নতুন অনুভূতির সৃষ্টি হয়। সন্ধেবেলায় সিওন দোকান থেকে একটা ফুলের তোড়া নেয়, কিন্তু সে যখন স্টোরে পৌঁছায় তখন সে কিছুটা ঘাবড়ে যায়। সে সিনসিনকে ভেতরে দেখে এবং ধীরে ধীরে দরজা খুলে ভেতরে যায়। অন্যদিকে ইয়ানজু সিওনের কথাই ভাবছিল। সে ভাবতে থাকে সিওনের সঙ্গে ব্রেকআপ করে সে অনেক বড় একটা ভুল করেছে। ইয়ানজু ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে স্টোরে নিয়ে যেতে বলে, তবে স্টোরে আসার পর সে যেটা দেখে তাতে তার আর বুঝতে বাকি থাকে না যে তার জায়গাটা এখন অন্য কেউ নিয়ে নিয়েছে। সিনসিন ও সিওনকে একসঙ্গে অনেক খুশি দেখাচ্ছিল। এটা দেখে ইয়ানজু চুপচাপ চলে যায়, কিন্তু সে তা সত্ত্বেও হাল ছাড়তে রাজি ছিল না। পরের দিন ছিল সিওনের প্রথম অফিসিয়াল দিন। ইয়ানজু ইচ্ছে করেই সিওনের সাথে একটা স্টোর পরিদর্শন করতে যায়, কিন্তু স্টোর ম্যানেজার বলে আমাদের এখানে কর্পোরেট লোকের দরকার নেই। তারপর সে ইয়ানজুকে ধাক্কা দিয়ে বের করে দেয়, যার ফলে ইয়ানজুর পা মচকে যায়। তবে সিওন কোনোভাবে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে নিজেই পড়ে যায়, যার কারণে তার কবজিতে আঘাত লাগে। সিনসিন যখন জানতে পারে সিওন আহত হয়েছে তখন সে দ্রুত হসপিটালে ছুটে আসে। সেখানে এসে সে দেখে ইয়ানজু ইতিমধ্যেই সেখানে রয়েছে। সে তৎক্ষণাৎ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ইয়ানজু বলে আমার কারণেই সে আহত হয়েছে, তাই আমি তার যত্ন নিচ্ছি। ঠিক তখনই সিওনের জ্ঞান ফিরে আসে এবং সে সিনসিনকে জিজ্ঞাসা করে তোমার পরীক্ষা কেমন হলো। তবে সে ইয়ানজুকে শুধুমাত্র একটা হ্যালো বলে। এই ব্যাপারটা ইয়ানজুর অনেক খারাপ লাগে, তাই সে একটা ফেক স্মাইল দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর ইয়ানজু সিওনের স্টোরে একটা অফার নিয়ে আসে। ইয়ানজু বলে আমরা স্টোরটাকে সরাসরি কোম্পানির অধীনে নিয়ে নেব, আর এই স্টোরে একজন ম্যানেজার নিয়োগ করব এবং স্টোরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে সিনসিন। আসলে ইয়ানজু এইসব করছিল সিওনকে ফিরে পাওয়ার জন্য। এই সময় সিওনের ফোন আসায় সে বাইরে চলে যায়। ইয়ানজু তখন সিওনের মাকে বোঝানোর চেষ্টা করে। সে সিওনের প্রশংসা করে এবং তাকে একটা দামি গিফট দেয়। এসব দেখে সিনসিন চুপচাপ বাইরে চলে আসে, কিন্তু ইয়ানজুও তার পেছনে আসে। সে বলে আমার যেটা চাই সেটা আমি নিয়েই ছাড়বো। সেই রাতে ইয়ানজু সিওনের মাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। সিওনের মাও এতে রাজি হয়ে যায়। রাতে খাওয়ার পর সিওনের মা কিছুটা মদ্যপান করে সিওনের অনেক প্রশংসা করে। তারপর সে সিওনকে বলে সিওন
তোমার ইয়ানজুর সাথে সবকিছু ঠিক করে নেওয়া উচিত, কারণ সেই হলো তোমার জন্য বেস্ট অপশন। সিনসিন এই সবকিছুই চুপচাপ দেখছিল। এরপর সিওন ইয়ানজুকে বাড়ি ছাড়তে গেলে সিনসিন সিওনের মায়ের যত্ন নেয়, কিন্তু সিওনের মা এতটাই নেশাগ্রস্ত অবস্থায় ছিল যে সে সিনসিনকে ইয়ানজু ভাবে। সিনসিনের এই ব্যাপারটা অনেক খারাপ লাগে, আর এইসব দেখে সিওন প্রথমবারের মতো তার মায়ের সঙ্গে তর্ক করে। সে কখনোই বুঝতে পারেনি ইয়ানজুর চালাকির কারণে তার মায়ের মনোভাব এতটা বদলে যাবে। সিওনের মা বলে, তোমার উচিত ইয়ানজুর সাথে সবকিছু ঠিক করে নেওয়া, কিন্তু সিওন সিদ্ধান্ত নেয় সে আর কোনোভাবেই অতীতে ফিরে যাবে না। সে স্পষ্টভাবে তার মাকে জানিয়ে দেয়, আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। এর ফলে তাদের মধ্যে ভীষণ তর্ক শুরু হয়। সেদিন সিওন ইয়ানজুকে ডিনারে ইনভাইট করে এবং স্পষ্টভাবে তাকে বলে, আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, আর তাছাড়া আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি, তাই তোমার উচিত নিজের জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়া। সে এই কথাগুলো এমনভাবে বলে যে ইয়ানজু কিছু বলতে চেয়েও বলতে পারে না। পরের দিন সিনসিন তার শিফটে দোকানে আসে, তবে নতুন ম্যানেজার ও কর্মচারীর সাথে তার কাজের শুরুটা ভালো ছিল না। নতুন মেয়েটি সিনসিনের হাত শক্ত করে চেপে ধরে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সিনসিন উল্টে মেয়েটারই হাত চেপে ধরে। এরপর ম্যানেজার ইচ্ছে করেই সিনসিনকে তাকগুলো পুনরায় সাজাতে বলে, যাতে সে সিনসিনকে বোঝাতে পারে দোকানে তার কোনো গুরুত্ব নেই। কিন্তু সিনসিন সিওনের কথা ভেবে চুপচাপ কাজটা করে দেয়, যাতে আর কোনো ঝামেলা না হয়। কাজ শেষ করে সে যখন রেস্টরুমে যায়, তখন দোকানে কাটানো প্রতিটা মুহূর্তের কথা তার মনে পড়ে। তার জন্য যত্ন করে বানানো টেবিল এবং সিওনের সঙ্গে কাটানো ঝগড়া ও আনন্দের মুহূর্ত, সেই সবকিছুই এখন বদলে গেছে। সিনসিন এখন সিওনের হাসি মুখটাও দেখতে পায় না। রাতে সিনসিন বাড়ি ফিরলে সিওনের মাকে দুঃখী হয়ে শুয়ে থাকতে দেখে। সিনসিন কি হয়েছে জিজ্ঞাসা করলে সিওনের মা বলে, এই প্রথমবার সিওন আমার সাথে ঝগড়া করেছে, আমি তো ওর ভালোর জন্যই বলছি, তাহলে ও কেন আমার কথা শুনছে না। সিনসিন ঠিক করে সে এই ব্যাপারে সিওনের সঙ্গে কথা বলবে। রাতের বেলায় সিনসিন সিওনকে তার মায়ের কাছে ক্ষমা চাওয়ানোর জন্য রাজি করানোর চেষ্টা করে, তবে সিওন কোনোভাবেই এতে রাজি হয় না। সিনসিন বুঝতে পারে সিওনকে উন্নতি করতে হলে তাকে তার মায়ের কথা শুনেই চলতে হবে, তাই সিনসিন সিদ্ধান্ত নেয় সে এই সবকিছুই ছেড়ে চলে যাবে। ওই রাতে কোনো শব্দ না করে সে তার জিনিসপত্র গুছিয়ে নেয়। তারপর ধীরে ধীরে সিঁড়ি থেকে নেমে এসে সিওনের রুমের দিকে শেষবারের মতো তাকায়, যেখানে সিওন শান্তিতে ঘুমোচ্ছিল। পরের দিন সকালবেলায় সিওন সিনসিনের ঘরে আসলে সেখানে একটা গিফট এবং চিঠি পায়। সিওন বুঝতে পারে সিনসিন এখান থেকে চলে গেছে, তাই সে তৎক্ষণাৎ সিনসিনকে ফোন করে, তবে তখন তার ফোনটা সুইচ অফ ছিল। তাই সে তাকে খোঁজার জন্য পুলিশ স্টেশনে যায়, তবে সেখানেও কোনো খোঁজ পায় না। হতাশ হয়ে সে স্টোরের সামনে এসে ভেতরের দিকে তাকায়। যে জায়গাটা একসময় তার এত পরিচিত মনে হতো, সেটাই এখন তার কাছে অপরিচিত মনে হচ্ছে। তার চারিদিকটাই সিনসিনের স্মৃতিতে পরিপূর্ণ। বাড়িতে পৌঁছে সে নুডলস খায়, কিন্তু সিনসিনকে ছাড়া একটা সাধারণ খাবারও তার কাছে অস্বস্তিকর মনে হচ্ছিল। এদিকে সিনসিন একটা গ্রামে শান্তিতে জীবনযাপন শুরু করে, যেখানে সে একটা ছোট্ট নার্সারিতে কাজ করত। একদিন রাতের বেলায় কাজ করার সময় সে দেখতে পায় কিছু গুন্ডা একটা ছোট্ট বাচ্চাকে মারধর করছে। সিনসিন তাদের সঙ্গে লড়াই করে তাদেরকে হারিয়ে দেয়। এরপর সে যখন ছেলেটাকে তার টাকা ফেরত দেয়, তখন ছেলেটা তাকে ধন্যবাদ দেওয়ার পরিবর্তে তাকে বলে, তোমাকে আমাদের মধ্যে কে আসতে বলেছে। অন্যদিকে মাওয়া তার গার্লফ্রেন্ডকে নিয়ে গ্রামের বাড়িতে আসে, আর সিনসিনের বেস্ট ফ্রেন্ড জিন হলো তার গার্লফ্রেন্ড। এখানে সবথেকে বড় টুইস্ট হলো, মাওয়া যে অলস এবং শহরের একটা ছোট্ট স্টোরে কাজ করত, সে আসলে একটা ধনী পরিবারের ছেলে। গ্রামে তাদের বিশাল বাড়ি রয়েছে, এমনকি জমিতে কীটনাশক ছড়ানোর জন্য তারা হেলিকপ্টার ব্যবহার করত। এসব শুনে জিন একদমই অবাক হয়ে যায়। এরপর তারা গাড়িতে করে যাওয়ার সময় সিনসিনের মতো কাউকে দেখতে পায়। তারা লুকিয়ে সেদিকে তাকালে বুঝতে পারে বর্তমানে সিনসিন এখানেই কাজ করে। সাথে সাথেই সে সিওনকে ফোন করে এটা জানায়। এটা শোনা মাত্রই সিওন দ্রুত সেখানে চলে আসে। সিওনকে দেখে সিনসিন অনেক খুশি হয়, কিন্তু ঠিক তখনই তার নেওয়া সিদ্ধান্তের কথা মনে পড়ে। তাই সিনসিন চুপচাপ চলে যেতে শুরু করে। সিওন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই গতরাতে আহত হওয়া গুন্ডারা তাদের বসকে সাথে নিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য সেখানে আসে। সিওন তাদের সঙ্গে লড়াই করা শুরু করে, কিন্তু প্রথমেই সে একটা লাথি খেয়ে মাটিতে পড়ে যায়। আসলে সে দেখতে সুন্দর হলেও ফাইটিং এর দিক থেকে একদম অকেজো। ওই গুন্ডারা সিওনকে আঘাত করায় সিনসিন অনেক রেগে যায় এবং মুহূর্তের মধ্যেই ওই সমস্ত গুন্ডাদের মেরে তাদের অবস্থা খারাপ করে দেয়। এমনকি গুন্ডাদের বসও তার সামনে টিকতে পারে না। তারপর সিনসিন সিওনকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? আর এরপরেই তাদের মধ্যে কথা শুরু হয়, যেখানে সিওন সিনসিনের সিদ্ধান্তকে সম্মান দেওয়ার প্রতিশ্রুতি নেয়। অবশেষে সিওন সেই ছোট্ট মেয়েটার কথা বলে, যে 10 বছর আগে তার কাছে সাহায্য চেয়েছিল, আর ওই মেয়েটাই ছিল সিনসিন। সে বুঝতে পারে সিনসিন তার জন্য 10 বছর অপেক্ষা করেছে, তাই এখন তার অপেক্ষা করার পালা। সেখান থেকে ফিরে এসে সিওন কোনো দ্বিধাবোধ ছাড়াই চাকরি থেকে পদত্যাগ করে। যখন ইয়ানজু তাকে শেষবারের মতো থামানোর চেষ্টা করে, তখন সে কেবলমাত্র একটা মৃদু হাসি দিয়ে চলে যায়। তখন ইয়ানজু বুঝতে পারে সে সিওনকে চিরতরে হারিয়ে ফেলেছে।
সেই রাতেই ইয়ানজু তার মাকে বলে সে বিদেশে চলে যাবে। ইয়ানজুর মা এতে আপত্তি করলেও সে সিদ্ধান্ত বদলায় না। পরের দিন ইয়ানজুর মা সিওনের মায়ের সঙ্গে দেখা করে বলে 3 বছর আগে ইয়ানজুর জন্যই সিওন কোম্পানি ছেড়ে চলে গিয়েছিল। সিওনের মা বুঝতে পারে সে এই সবকিছু না জেনেই অন্ধের মতো আবারও সিওন ও ইয়ানজুকে এক হওয়ার জন্য চাপ দিচ্ছিল। সে সিনসিনের দৃষ্টিভঙ্গিও বুঝতে পারে যে সে কেবলমাত্র সিওনের ভালো চায়, আর তার জন্য সিনসিনকে কত কষ্ট পেতে হয়েছে। এরপর সিওন বলে তার লক্ষ্য হলো বাবা মায়ের সঙ্গে একটা সহজ সরল জীবনযাপন করা। এটা শুনে তার মায়েরও মন গলে যায়। প্রথমবারের মতো সে সিওনের আসল অনুভূতিটা বুঝতে পারে এবং তার চোখে জল চলে আসে। অন্যদিকে সিনসিন তার পরীক্ষার রেজাল্ট পেয়ে অনেক খুশি হয়, কিন্তু সমস্যা হলো তার সার্টিফিকেটটা সিওনের ঠিকানাতেই পাঠানো হয়েছে। তাই সেই রাতেই সে কাউকে কিছু না বলে ওই সার্টিফিকেটটা খোঁজার জন্য আসে। সে যখন লেটার বক্স চেক করছিল ঠিক তখনই সিওনের মা বাবা বাড়ি চলে আসে। ভয় পেয়ে সিওন দ্রুত এক কোণে লুকিয়ে পড়ে। তবে সে যখন শুনতে পায় সিওন তার চাকরি ছেড়ে দিয়েছে তখন সে নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে ওঠে। তার আওয়াজ শুনে সিওনের মা বাবা তাকে দেখে ফেলে। মা জিজ্ঞাসা করে সিনসিন তুমি ঠিক আছো তো? এটা শুনে সিনসিন কান্না আটকাতে পারে না। সে কোনো কিছু না বলেই শুধু কাঁদতে থাকে। অন্যদিকে সিওন স্টোরে একা বসেছিল। সিনসিনকে ছাড়া তার দিনগুলো সম্পূর্ণ শূন্য মনে হচ্ছিল। সে 3 দিন 3 রাত ধরে এই আশায় একটানা কাজ করে যে সিনসিন হয়তো ফিরে আসবে। তার মনে একটাই চিন্তা ছিল, যদি কিছু ঘটে যায় তাহলে আমি দ্রুত তার কাছে যাব। তাকে দেখে মনে হচ্ছিল যেন তার প্রতিটা মুহূর্ত সিনসিনের স্মৃতিতে ভরে গেছে। একদিন যখন সিওন অবশেষে দোকান বন্ধ করে বিশ্রাম নিতে বসে তখনই সেখানে সিনসিন আসে। তার চোখে সিওনের প্রতি আগের মতোই ভালোবাসা ছিল। সিনসিন মৃদুস্বরে বলে তুমি কি জানো আমি তোমাকে কতটা মিস করি? এটা শুনে সিওনের চোখ জলে ভরে ওঠে। সে বলে আমি তোমাকে আরো বেশি মিস করি। এরপর সে হাত বাড়িয়ে সিনসিনের হাতটা ধরে। সিনসিন মৃদুস্বরে বলে আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই কারণ তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে। তখন সিওন তার দিকে তাকিয়ে বলে তোমার আর কোথাও যাওয়ার দরকার নেই, তুমি সবসময় আমার সাথেই থাকবে। সিওন জিজ্ঞাসা করে আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? সিনসিন একটু হেসে লজ্জা পেয়ে বলে না, আমি তোমাকে প্রথমে জড়িয়ে ধরবো। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং এর সাথেই এই পুরো ড্রামাটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।